নিজের দুলাভাইকে বিয়ে করতে হচ্ছে নবীনকে। যে বিয়েটা এড়াতে সে সব ছেড়ে ছুটে গিয়েছিল নিজের 5 বছরের ভালোবাসার মানুষের কাছে, সেই মানুষটি আজ তাকে ফিরিয়ে দিল। নবীনের বড় বোন অবনী আর নেই। বিশিষ্ট ব্যবসায়ী দিব্য তালুকদার এখন একা। অবনীর সেই ছোট শিশুটি। তাই পরিবারের সবাই চায় নবনীয় যেন দিব্যকে বিয়ে করে বোনের সন্তানকে নিজের সন্তানের মতো আগলে রাখে। কিন্তু নবনীয় ভালোবেসেছিল অসীমকে। 5 বছরের দীর্ঘ প্রতীক্ষা, তিল তিল করে জমানো ভালোবাসার আর নিজের সবটুকু উজাড় করে দেওয়া সবকিছুর পরিণতি আজ এমন এক অন্ধকার গলিতে গিয়ে ঠেকাবে তা নবনীয় স্বপ্নেও ভাবেনি। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে তাকিয়ে নবনীর আজ বড় অচেনা লাগছে। অসীম, যার জন্য সে আজ নিজের ঘর ছেড়েছে, যার পড়াশোনা আর হাত খরচের জন্য নিজের টিউশনির টাকাগুলো হাসিমুখে তুলে দিয়েছে, সেই অসীম আজ পাথরের মতো শীতল। নবনীয় ধরা গলায় শেষবারের মতো আকুতি জানালো, দেখো অসীম, আমি তো কেবল তোমারই হতে চেয়েছিলাম। আজ যখন দুলাভাইয়ের সাথে আমার বিয়ের কথা হচ্ছে, তখন সব ছেড়ে তোমার কাছে ছুটে এলাম। এখন তো তোমার চাকরি হয়েছে, সচ্ছলতা এসেছে, তবে কেন আজ পিছিয়ে যাচ্ছ? অসীম নিরুপাত, আর তার চোখে নবীনের জন্য কোনো মায়া নেই, বরং এক ধরনের বিজাতীয় বিরক্তি। তাচ্ছিল্য সুরে বলল, দেখো নবীন, আবেগ দিয়ে পৃথিবী চলে না। মা তোমাকে কিছুতেই মেনে নেবে না। আর চাকরির কথা তুলছ, এটা আমি আমার যোগ্যতায় পেয়েছি, বলতে দ্বিধা নেই। কিন্তু সত্যিটা হলো, তোমার সাথে এখন আর আমাকে মানায় না। কথাটা শোনা মাত্র নবীনের পায়ের নিচের মাটি যেন সরে গেল। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে। যে মানুষটার জন্য সে শত শত ভালো সম্বন্ধ ফিরিয়ে দিয়েছে, নিজের বোনের শূন্যস্থানে বসার প্রস্তাব নাকচ করেছে, সেই মানুষটি আজ অভিজাতর দোহাই দিচ্ছে। 5 বছরের আত্মত্যাগ কি তবে কেবল একটা অযোগ্যতার গল্প ছিল? চোখের জল বাধা মানল না, তবে সেই জলের সাথে মিশে থাকলো এক তীব্র ঘৃণা। নবনীয় আর নিজেকে সামলাতে পারল না, সব পাটে এক থাপ্পড় বসিয়ে দিল অসীমের গালে। দাঁতে দাঁত চেপে বলল, বেঈমান! ছি! অসীম, আজ নিজের ওপর লজ্জা হচ্ছে যে আমি তোমার মতো একটা মেরুদণ্ডহীন মানুষকে ভালোবেসেছিলাম। আমার পবিত্র ভালোবাসার যোগ্য তুমি কোনোদিনও ছিলে না। ঠিক আছে, তোমার যোগ্য কাউকে বেছে নাও তুমি। আজকে আমার সাথে তুমি যেটা করলে, তোমার জন্য ভীষণ আফসোস করবে তুমি, ভীষণ আফসোস করবে অসীম। অসীমকে ফেলে রেখে নবীন যখন বাড়ির পথে পা বাড়ালো, তখন তার হৃদয়ে কেবল বোনের সেই ছোট শিশুটির মুখটা ভাসছে, যে মাতৃত্বের দায়ভাবে এড়াতে সে পালিয়েছিল। আজ সেই দায়ই যেন তার জীবনের একমাত্র ধ্রুবতারা হয়ে দাঁড়িয়েছে। নিজের দুলাভাই দিব্য তালুকদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা এখন আর কেবল সামাজিক চাপ নয়, বরং এক বিশ্বাসঘাতকের মুখে আঘাত করার জেদ। দিব্য তালুকদারের ধন সম্পদের কোনো অন্ত নেই। শহরের প্রথম সারির ব্যবসায়ীদের একজন সে, কিন্তু প্রাচুর্যের এই জৌলুস নবীনকে কোনোদিনও টানেনি। উল্টো মানুষটাকে দেখলেই নবীনের ভেতরটা তেতো হয়ে উঠত, আর বিরক্ত মূলে ছিল দিব্যর গায়ের রং, বিয়ের
আসরে সেদিন প্রথমবার দিব্যকে দেখেছিল। নবনীয় সেদিনই তার বাবাকে সোজাসাপটা বলে দিয়েছিল, এমন একটা কালো লোকের সাথে আমার চাঁদের মতো সুন্দরী আপুর বিয়ে কিছুতেই হতে পারে না। অবনীয় ছিল সত্যি অরূপা, যেন শরবতের শুভ্র মেঘের মতো তার গায়ের রং। সেদিন নবনীয় কথা শুনে তার বড় ফুপু ধমক দিয়ে বলেছেন, তুই ছোট মানুষ, এসব কি বুঝছিস? সোনার আংটি বাঁকা হলেও তার দাম কমে না। ছেলে সমস্ত বড়লোক, তার বাবাও নামকরা ব্যবসায়ী, হাজার খুঁজলেও ওদের এই পুরো ঘরে এমন রাজপুত্র আর আসতো না। ফুপুর সেই কথাগুলো নবনীয় গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। অভিমানী সে সেদিন বাড়ি ছেড়ে মামার বাড়ি চলে গিয়েছিল, এমনকি অবনীয় বউ ভাতেও পা রাখেনি। অবনী যখন বাপের বাড়ি আসতো, নবনীয় সবসময় নিজেকে লুকিয়ে রাখত। দিব্য তালুকদার লোকটাকে সহ্য করা তার পক্ষে সম্ভব ছিল না। অথচ লোকে বলতো অবনীয় সুখে আছে, শ্বশুরবাড়ির লোক তাকে মাথায় করে রাখে, দিব্য তাকে আগলে রাখে চোখের মনি করে। দিব্য নিজেই পছন্দ করে বিয়ে করেছিল অবনীকে, কিন্তু নিয়তি সব সমীকরণ পাল্টে দিল এক নিমেষে। আজ সেই অপছন্দের মানুষটির সাথে নবনীয়র জীবনের সুতো বাঁধা হতে চলেছে। চারপাশের গুঞ্জনের মাঝে হঠাৎ তার কানে ভেসে এলো কাজী সাহেবের গভীর কণ্ঠ, মা বলো কবুল। বুকের ভেতরটা হাহাকার করে উঠল। নবনীর অসীমের দেওয়া সেই বিষাক্ত আঘাত আর 5 বছরের ভালোবাসার অপমৃত্যু তাকে পাথর করে দিয়েছে। চারিদিকের মানুষ তারা দিচ্ছে। অবশেষে নিজের অবাধ্য নিয়তিকে মেনে নিয়ে কাঁপা ঠোঁটে নবনীয় উচ্চারণ করল কবুল। ছোটখাটো ঘরোয়া আয়োজনে সম্পূর্ণ হলো বিয়ের আনুষ্ঠানিকতা। আনন্দহীন এক যাত্রিক বিয়ে। একটু পরে বিদায়ের পালা। নবনী যখন নিজের বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস আর চোখের জল আড়াল করার আপ্রাণ চেষ্টা করছিল, ঠিক তখনই তার শাশুড়ি অলেখা বেগম 4 বছরের ছোট দিয়াকে কোলে নিয়ে নবনীয়র সামনে এসে দাঁড়ালেন। কালো রঙের একটা ছোট ফ্রক পরেছে দিয়া, মাথার দুপাশে দুটো ঝুঁটি। কি ভীষণ মিষ্টি আর আদুরে লাগছে মেয়েটাকে। অবিকল তার মা অবনীয়র প্রতিচ্ছবি। গায়ের রংটাও পেয়েছে মায়ের মতোই দুধে আলতা। দিয়ার সাথে নবনীয়র সখ্যতা খুব একটা নেই। ছোটবেলা থেকেই নবনীয়র মামার বাড়িতে বড় হয়েছে, আর অবনীয়র বিয়ের পর সংসার আর দিব্যর ব্যস্ততার কারণে বাপের বাড়ি আসার তেমন সুযোগ পায়নি। অলেখা বেগম দিয়াকে কোল থেকে নামিয়ে দিয়ে নরম সুরে বললেন, আজ থেকে ওটাই তোমার আম্মু। যাও মা, আম্মুকে হ্যালো বলো। ছোট দিয়া বড় বড় চোখ পিট করে তাকালো। তার শিশু কোষ মনে এটা যেন এক মস্ত বড় বিস্ময়। সে ধীর পায়ে এগিয়ে এসে তার ছোট কোমল হাতটা নবনীর গালে রাখল। সেই স্পর্শে যেন নবনীর বাঁধন ভাঙা কান্না বেরিয়ে এলো। কয়েক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল তার গালে। দিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি আমার আম্মা, কাঁদছো কেন? তোমাকে কি কেউ বকেছে? নবনী কোনো কথা বলতে পারল না, শুধু মাথা নেড়ে বোঝালো যে কেউ তাকে বকেনি। আদর করে মেয়েটার গালে চুমু খেতে যাবে, ঠিক তখনই অনাকাঙ্ক্ষিতভাবে কেউ দিয়াকে চট করে কোলে তুলে নিল। চমকে তাকিয়ে নবনী দেখল দিব্য তালুকদার। দিব্যর মুখাবয়ব গভীর। সেই ব্যক্তির সামনে নবনী যেন কুঁকড়ে গেল। দিব্য গভীর কণ্ঠে বলল, আমাদের দেরি হচ্ছে আম্মু, সব ঝামেলা চটপট শেষ করে চলে এসো। আমি দিয়াকে নিয়ে গাড়িতে যাচ্ছি। এক মুহূর্তে অপেক্ষা করল না দিব্য। দিয়াকে নিয়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। নবনী বিস্ময়ে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার যাওয়ার পথের দিকে।
লোকটার রুক্ষতা যেন ঘরের বাতাসকে ভারী করে দিল। অলেখা বেগম পরিস্থিতি সামাল দিতে জোর করে একটু হেসে বললেন, তাড়াতাড়ি চলো মা, আমাদের পৌঁছাতে অনেক সময় লাগবে। নবনী বাসর ঘরে বসে, তার বুকের ভেতরটা অপমানে আর অনিচ্ছতায় ডিপ ডিপ করছে। চারপাশের রজনীগন্ধার তীব্র সুবাস তার কাছে বিষাক্ত মনে হচ্ছে। যে মানুষটাকে সে সারা জীবন ঘৃণা করে এসেছে, আজ তার ঘরে সে নববধূ সাজে বসে আছে। অসীমের দেওয়া কতটা এখানে টাকা, সব মিলিয়ে নবনী এক পাথর হয়ে বসে রইল। দিয়াকে অলেখা নিজের সাথে নিয়ে গেটে। মেয়েটা অবশ্য আস্তে আস্তে গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিল। দরজা খোলার শব্দে নবনী আষ্ট হয়ে গেল। দিব্য ঘরে ঢুকছে। লোকটা ধীর পায়ে এগিয়ে এসে নবনীর ঠিক সামনে দাঁড়ালো। নবনী মাথা নিচু করে রইল, কিন্তু তার সামান্য শরীর কাঁপছে। সে ভেবেছিল দিব্য হয়তো তার সেই রুক্ষ মেজাজটাই দেখাবে, কিংবা জোর করে কোনো অধিকার ফলাতে চাইবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে দিব্য খুব শান্ত এবং মোলায়েম গলায় বলল, দেখো নবনী, ততকার ব্যবহারের জন্য আমি সরি। আমি জানি আজ তোমার মনের উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। তুমি হয়তো এই পরিস্থিতিটার জন্য একেবারে প্রস্তুত ছিলে না, আমিও ছিলাম না। অবনীর মুখে তোমার কথা অনেক শুনেছি, কিছুটা আন্দাজও করতে পারি তুমি আমাকে ঠিক পছন্দ করো না। তবে বিশ্বাস করো, দিয়ার মুখের দিকে তাকিয়েই আমাকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে, এর বাহিরে কিছুই না। দিব্যর গলার স্বর এতটাই ভদ্র এবং মার্জিত যে নবনী কিছুটা অপ্রস্তুত হয়ে মাথা তুলে তাকালো। দিব্য তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, তুমি অনেক ক্লান্ত, ফ্রেশ হয়ে খেয়ে নাও। নিজের ঘরে মনে করে নিশ্চিন্তে ঘুমাও, তোমাকে কেউ বিরক্ত করবে না। নবনীর মনে হলো লোকটা যতটা কুৎসিত সে ভেবেছিল, তার ব্যবহারটা ঠিক ততটাই সুন্দর। কিন্তু এই মুগ্ধতা স্থায়ী হলো না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য নবনীকে কিছু বলার সুযোগ না দিয়েই দিব্য ঘর থেকে বেরিয়ে গেল। চলবে পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।